সালে সত্যিই কি পশ্চিমবঙ্গে আসতে চলেছে সরকারের বদল, নাকি একই রকম থাকবে পশ্চিমবঙ্গ? ভিডিওটির শুরুতে আমি একটা কথা একেবারে ক্লিয়ার করে বলতে চাই, আমি এখানে কোনো রকম কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলছি না। আমি শুধুমাত্র কথা বলছি কিছু ফ্যাক্ট, ডেটা আর গ্রাউন্ড লেভেলের উপর ভিত্তি করে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বাম শাসনকে হারিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এবং ক্ষমতায় আসেন। 2011 থেকে শুরু করে এখনো পর্যন্ত একটানা মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছবিটা একটু হলেও বদলাতে থাকে যখন 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসে। 2014 সালে পশ্চিমবঙ্গের লোকসভা ইলেকশনে বিজেপি 42টা সিটের মধ্যে 2টো সিট পায়। তেমনি 2019 সালে এক লাফে বিজেপির সিটের সংখ্যা গিয়ে দাঁড়ায় 18টা, আর 2024 সালে কিছুটা কমে গিয়ে দাঁড়ায় 12টা সিট। আর একই রকম ভাবে 2016 সালে বিধানসভা ভোটে 294টা আসনের মধ্যে বিজেপি পায় মাত্র 3টে আসন, আর 2021 সালে সেটা গিয়ে ম্যাসিভ মাত্রায় বেড়ে যায় আর বেড়ে দাঁড়ায় 77টা। আর এখন ইদানিং বিজেপি প্রায় 65টা আসন দখল করে রেখেছে। বিজেপি জিরো থেকে উঠে এসে বাংলায় একটা মেজর পলিটিক্যাল ফোর্স হয়ে গেছে, আর টিএমসির একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটা প্রশ্ন প্রত্যেকটা বাঙালির মনে একবার হলেও আসে, এই গ্রোথ কি সত্যিই যথেষ্ট বিজেপির জন্য? কারণ বাংলার মানুষ তো অন্য কিছু বোঝে না, বাংলার মানুষ বোঝে কালচার, তাদের হেরিটেজ, তাদের ফুড এটসেট্রা এটসেট্রা। কিন্তু বিজেপি কি সত্যিই পারবে বাংলায় এসে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে? তো এই সমস্ত বিস্তারিত জানতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু কিছু ডেটা আর গ্রাউন্ড লেভেলের ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি, যেখানে আমি কিছু পয়েন্ট বলবো আর বিস্তারিত আলোচনা করব। আমার এটা হাম্বল রিকোয়েস্ট, ভিডিওটি দয়া করে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1 পয়েন্ট, বন্ধুরা একটা আনকমফোর্টেবল সত্যি কথা বলেই ফেলি, বাংলার ইলেকশন কখনো আইডিওলজি নিয়ে জেতা যায় না, বাংলার ইলেকশন জিততে হয় পকেট দিয়ে। আর কথাটা শুনতে একটু হার্শ লাগতে পারে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি এটাকেই বারবার রিফ্লেক্ট করে। তুমি যত বড়ই স্পিচ দাও, যত বড়ই র্যালি করো, কিন্তু সাধারণ মানুষ একটা জিনিসই ভাবে যে আমার ঘরে কি আসছে, আমি কি পাচ্ছি ভোট দিয়ে। আর টিএমসি ঠিক এইখানে গেমটা খেলে। প্রথমেই আসি লক্ষ্মীর ভান্ডারে। 500 টাকা বা 1000 টাকা, এখন সেটা 1500 টাকাও হয়ে গেছে, আর এসসি এসটিদের ক্ষেত্রে 1700 টাকাও হয়ে গেছে। এটা শুধুমাত্র টাকা পয়সা না, এই টাকাটা একটা মহিলার পার্সোনাল ইনকামও বটে। এই টাকার উপর ডিপেন্ড করে মহিলারা তাদের সব বিভিন্ন জিনিস পূরণ করতে পারে, আর তার ফলাফল হয়তো বা সাইলেন্ট হতে পারে, কিন্তু তার সাথে থাকছে একটা সলিড ওমেন ভোট দেয়। তারপর আসছি ফ্রি রেশনের রিয়ালিটিতে। তুমি পলিটিক্যাল ডিবেট করতেই পারো, কিন্তু যার বাড়িতে সরকার ফ্রি রেশন দিচ্ছে তার কাছে সরকার ইকুয়াল টু প্রোভাইডার। তো অ্যাজ আ কমন পিপল কখনোই সে তার প্রোভাইডারকে রিজেক্ট করতে পারে না। আগে মেডিকেল এমার্জেন্সি মানে ছিল একটা ভয়, কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলো স্বাস্থ্য সাথী বলে একটা হেলথ স্কিম, যেখানে কার্ড দেখালেই ফ্রি ট্রিটমেন্ট, আর ট্রিটমেন্ট নিয়ে কোনো রকম কোনো ভয় নেই, কোনো রকম কোনো চিন্তা নেই। একেবারে নিয়ে চলে এসেছে লাইফ সেভিং পারসেপশন। তারপর আসি দুয়ারে সরকারি, গভর্নমেন্টের একটা নতুন স্কিম, আর গভর্নমেন্টের অফিসে অফিসে সাধারণ মানুষকে ঘুরতে হবে না, গভর্নমেন্টের এমপ্লয়িরা নিজেই আপনার বাড়িতে এসে সব কাজ মিটিয়ে দিয়ে যাবে। এটা শুধুমাত্র কোনো সার্ভিস না, এটা সাধারণ মানুষের মধ্যে একটা বন্ড তৈরি করে গভর্নমেন্টের সাথে। কিন্তু বিজেপি এখানে ঠিক কোথায় পিছিয়ে রয়েছে? বিজেপি বারবার বলছে যে ফ্রিয়েবল জিনিসগুলো বন্ধ করতে হবে, ইকোনমি ড্যামেজ হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু ঠিক আছে, সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু একজন ভোটার অর্থাৎ যে সাধারণ মানুষ, সে কি ভাবছে যে আমি তো বিজেপিকে ভোট দেব, কিন্তু আমার ঘরে কি আসছে? আমার ঘরে কিছু আসছে কি? আসছে না তো। আমাদের বাংলার মানুষ সবার আগে নিজের বেনিফিটটা ভাবে। তো দিদি এখানে সব কিছুই দেখছে, টাকা পয়সাও পাচ্ছে, ইভেন এখন তো যুবসাথীরও 13,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেও যাচ্ছে। বিজেপিকে একটা জিনিস মাথায় রেখে চলতে হবে, ওয়েলফেয়ার স্কিম কখনো ভোট বাইং না। ওয়েলফেয়ার স্কিম হলো ভোট বুকিং এর একটা সিস্টেম মাত্র। তাই যতদিন পর্যন্ত এই ধরনের সিস্টেমগুলি, এই ধরনের ওয়েলফেয়ার স্কিমগুলি স্মুথলি চলবে, ততদিন পর্যন্ত মনে হয় না টিএমসি সরকার ভাঙবে বলে। বাংলায় যেই দল মানুষের ঘরে ঢুকতে পারে, সেই দলই নবান্নে বসতে পারে। তাই বিজেপিকে পশ্চিমবঙ্গে আসতে হলে শুধুমাত্র করাপশন ইস্যুকে তুলেও লাভ নেই, আর হিন্দু ভোট কনসলিডেট করেও কোনো রকম কোনো লাভ নেই। বিজেপিকে করতে হবে গ্রাউন্ড লেভেল থেকে কাজ, ট্রাস্ট বিল্ড আপ করতে হবে বাঙালিদের সাথে, বাঙালিদের কালচার, ইমোশন, বাঙালিদের হেরিটেজ সব কিছুকে বুঝতে হবে। নাম্বার 2,
বিজেপির ওয়েস্ট বেঙ্গলে না আসার পেছনে আরও একটা বড় সমস্যা রয়েছে, আর সেটা হলো ল্যাক অফ লোকাল অ্যাকসেপ্টেন্স। দেখুন, বাংলার রাজনীতিতে একটা ন্যারেটিভ বেশ কিছু বছর ধরে তৈরি হয়ে এসেছে যে বিজেপি মানেই বাইরের দল, বিজেপি মানেই এরা দিল্লি থেকে এসে বাংলাকে শাসন করতে চায়। তো এখন প্রশ্ন হলো, এই পারসেপশনটা কি পুরোপুরি সত্যি? তো উত্তর হবে না। এই পারসেপশনের সত্যিটা ততটাও ইম্পর্টেন্ট নয় যতটা ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের মানুষ সত্যি কি বিশ্বাস করতে চাইছে। এখনো বাংলার কিছু কিছু মানুষ ভাবে যে বিজেপি মানুষের সাথে কানেক্ট করতে পারছে না, বিজেপি বাঙালির ভাষা বোঝে না, বিজেপি বাঙালির ইতিহাস প্রাগৈতিহাস কিচ্ছু জানে না। আর ঠিক এই জায়গাতেই বিজেপি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে পিছিয়ে রয়েছে, কারণ পলিটিক্স শুধুমাত্র ডেভেলপমেন্ট দিয়ে হয় না, পলিটিক্সে দরকার ইমোশনাল কানেকশন, ইমোশনাল বন্ডিং। নাম্বার 3, আমাদের বাঙালিদের কি, আমাদের বাঙালিদের দুর্গাপূজা, কালী পূজা সবকিছু মানে মাছ মাংস দিয়ে ভরপুর ভাবে খাওয়া দাওয়া। আমাদের বাঙালিদের কাছে মাছ মাংস শুধুমাত্র ফুড না, আমাদের বাঙালিদের কাছে এই মাছ মাংস হলো আমাদের ফেস্টিভ্যাল, আমাদের আনন্দ, আমাদের সবকিছুই। কিন্তু আজও পশ্চিমবঙ্গের অনেক মানুষের মনে একটা ডাউট থেকেই যায়, এই বিজেপি সরকার যদি একবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে হয়তো তিনি আমাদের এই খাওয়া দাওয়ার উপরেও কিছু রেস্ট্রিকশন এনে দেবেন। এই কথাটা কেউ অফিসিয়ালি বলেনি, কিন্তু মানুষের মনে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে বিজেপি এলে হয়তোবা এরকম হতে পারে, কারণ বিজেপির ন্যাশনাল ইমেজ অনেক সময় অ্যাসোসিয়েটেড হয় এই কাউ ডিবেট নিয়ে, ফুড রেস্ট্রিকশন ইত্যাদি ইত্যাদি নিয়ে। তাই কিছু কিছু নেতার কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাঙালিরা বলছে যদি বিজেপি 2026 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে হয়তো আমাদের খাওয়া দাওয়া বন্ধই হয়ে যেতে পারে, আমরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াই করতে পারবো না, আমাদের ফুড কালচারকে ভুলে যেতে হতে পারে ইত্যাদি ইত্যাদি। আর বিজেপির অপোজিশন অর্থাৎ টিএমসি খুব স্মার্টলি এটাকে হ্যান্ডেল করছে আর বাঙালিকে পুশ করছে এটা বলে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তো তোমাদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। আর এইভাবেই টিএমসি সাধারণ মানুষের মনে ফুড কালচারেও একটা জায়গা করে নিচ্ছে। নাম্বার 4, কমিউনিকেশন গ্যাপ 2026 সালের নির্বাচনের একটা বড় ফ্যাক্টর হয়েও কিন্তু দাঁড়িয়েছে। কমিউনিকেশন গ্যাপ মানে শুধু ঠিকঠাকভাবে কথা না বলা নয়, কথাটা সাধারণ মানুষের কাছে নিজের মনে না হওয়া। বাংলায় বিজেপির ক্ষেত্রে একটা গ্রাউন্ড রিয়ালিটি আছে। ম্যাক্সিমাম বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসে, তারা সাধারণত হিন্দিতে স্পিচ দেয়, আর যাদের কাছে বাংলা ভাষাটা খুব একটা ফ্যামিলিয়ার না। আর এখানে প্রবলেমটা কোথায় জানেন? বাঙালিরা শুনছে ঠিকই, কিন্তু সেটাকে রিলেট করতে পারছে না, নিজের মনের মধ্যে সেটাকে গেঁথে নিতে পারছে না। বাঙালির কাছে ভাষা শুধুমাত্র কানেকশন না, বাঙালির কাছে ভাষা মানে ইমোশন, আইডেন্টিটি আর একটা বড় কানেকশন। যখন কেউ বাংলা ভাষায় একজন বাঙালির সাথে কথা বলে তখন তাকে বড় আপন মনে হয়, কিন্তু যখন একটা অন্য ভাষায় একজন বাঙালির সাথে কথা বলা হয় তখন একটা ডিস্টেন্স অলরেডি ক্রিয়েট হয়ে যায়। আর ডিস্টেন্স সত্যিই ফ্যাক্টর। দিল্লি থেকে নেতা আসছে, পশ্চিমবঙ্গে এসে কিছু ক্যাম্পেইন করছে, আবার চলে যাচ্ছে, আমাদের সাথে থাকছে না। তো তারা সত্যি কি আমাদের ইমোশনটা, আমাদের দুঃখ কষ্ট, আমরা কি চাই সেটা কি আদৌ কখনো বুঝতে পারবে? আর একটা সত্যি প্র্যাকটিক্যাল ইস্যু রয়েছে। এত দূর থেকে নেতারা আসছে, লেট করে র্যালি শুরু হচ্ছে, লেট করে স্পিচ দিচ্ছে, মানুষ তাদের ধৈর্য শক্তি হারিয়ে ফেলছে, আর তার ফলে ইমোশনাল ব্রেকডাউনও তৈরি হচ্ছে। আর তখন মানুষ ভাবে যে আমার লোকাল প্রবলেমকে কে সলভ করছে, আমার লোকাল ভাষায় কে আমার সাথে কথা বলছে। আর টিএমসি ঠিক এইখানেই অ্যাডভান্টেজটা নিচ্ছে, কারণ তারা বাঙালির লোকাল, ফ্যামিলিয়ার আর বাঙালির সাথে রিলেটেবল। নাম্বার 5, এখন বাংলার রাজনীতি শুধুমাত্র সরকার বদলানোর লড়াই না, অনেক জায়গায় সেটা হয়ে যাচ্ছে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। এই যে কিছুদিন থেকে চলছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর, শুনতে একটা নর্মাল প্রসেস মনে হয় যে ভোটার লিস্ট আপডেট হবে, কিছু ভুয়ো ভোটার বাদ যাবে, এই সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু আসল প্রবলেমটা কোথায় জানেন? গ্রাউন্ড লেভেলে মানুষ ঠিক কি ফিল করছে। আর গ্রাউন্ড লেভেলে একটা কথা চারিদিকে ঘুরছে, প্রায় 63 লাখ ভোটার পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য বাদ চলে গেছে। এখানে কে ঠিক কে ভুল সেটা পরে আসবে। আর একটা জিনিস খুব ক্লিয়ার, সাধারণ মানুষ কনফিউজড, আর তার থেকেও বড় জিনিস মানুষ ভয় পাচ্ছে। অনেক জায়গায় শোনা যাচ্ছে বাবার নাম ভোটার লিস্টে আছে অথচ ছেলের নাম ভোটার লিস্টে নেই, ছেলে নাকি ভুয়ো ভোটার। একই বাড়িতে কেউ ভোটার আবার কেউ বা ভোটার নয়। তো তাই সাধারণ মানুষের মধ্যে একটা আইডেন্টিটি ফিয়ার অটোমেটিক্যালি চলে আসে যে আমি কে, আমার পরিচয়পত্র কি, আমার ভোটার কার্ড আমার কাছে আছে অথচ আমাকে প্রমাণ করা হচ্ছে যে আমি ভারতের নাগরিকই না। তাই পশ্চিমবঙ্গের মানুষ হয়তোবা ভাবেও যে বিজেপিকে ভোট দেবে, কিন্তু এই সমস্ত জিনিস ঘটার পর তাদের মনে একটা সন্দেহ হয়, তারপর সন্দেহ থেকে জন্মায় কনফিউশন, তারপর সেখান থেকে আসে ফিয়ার, একটা ডাউট, সবকিছু আসে। আর তার ফলে তাদের ডিসিশনটাকে আস্তে আস্তে তারা চেঞ্জ করে নেয়। নাম্বার 6,
বাংলার রাজনীতিকে বুঝতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই ইগনোর করা যাবে না। তিনি শুধুমাত্র একজন চিফ মিনিস্টার না, তিনি একজন ফেনোমেন। আমরা যতই গালিগালাজ করি, যাই করি, আলটিমেটলি তিনিই কিন্তু আমাদের রাজ্যটাকে এখনো পর্যন্ত বিগত 15 বছর ধরে চালিয়ে যাচ্ছেন। 34 বছরের বাম শাসন, যেটাকে একসময় অপরাজেয় মনে হতো, সেই 34 বছরের বাম শাসনকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি হলো তার এই ফাইটার ইমেজ। আন্দোলন থেকে উঠে আসা, রাস্তায় রাস্তায় লড়াই করা, ইভেন পুলিশ লাঠিচার্জ করলেও সেটাকে ফেস করা। এখনো বাংলার সাধারণ মানুষ এই সমস্ত জিনিস লাইভ দেখতে পায়। বাংলার মানুষ কোনোদিনই তাকে চিফ মিনিস্টার হিসেবে দেখেনি, বরং দেখেছেন দিদি হিসেবে। আর দিদি শব্দটা খুবই পাওয়ারফুল। এই দিদি শব্দতে আছে ট্রাস্ট, ইমোশন আর ফ্যামিলারিটি। আর মানুষ সবসময় ভাবে যে দিদি আমাদেরই একজন, আর মানুষ এই স্লোগানটাও দেয় যে বাংলা তার নিজের মেয়েকেই চায়। দেখুন, বিজেপি র্যালি করতে পারে, বড় বড় লিডার আনতে পারে, করাপশন ইস্যু ইত্যাদি ইত্যাদি তুলে ধরতে পারে, কিন্তু বিজেপির পক্ষে একটা টাফ জিনিস হলো অর্গানিক কানেকশন বিল্ড আপ করা বাঙালিদের সাথে। আর যদি আমি টিএমসি রিয়ালিটি চেক করি, তাহলে তো ক্রিটিসিজম আছে আর করাপশন তো একেবারে ভরপুর, কিন্তু তারপরেও সাধারণ মানুষের রাগ সবসময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায় না, সেটা লোকালেই আটকে থাকে। এখানে যুদ্ধটা হচ্ছে লিডার ভার্সেস সিস্টেমের। এখনো পর্যন্ত অনেক মানুষ ভাবে যে গ্রাউন্ড লেভেলে আমার এরকম সমস্যা হচ্ছে, হয়তো বা দিদির কাছে গেলে দিদি সবটা সংশোধন করে দিতে পারেন। আর এই জিনিসটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো পশ্চিমবঙ্গের ইতিহাসে আরো বেশি পাওয়ারফুল বানাচ্ছে। নাম্বার 7, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন চিফ মিনিস্টার নয়, তিনি একজন লেডি চিফ মিনিস্টার, যিনি নিজেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। তার না ছিল কোনো পলিটিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না ছিল কোনো সাপোর্ট সিস্টেম। তিনি নিজের লড়াই নিজেই লড়েছেন, নিজেই সব আন্দোলন করে 34 বছরের বাম শাসনকে পেছনে ফেলে এগিয়ে গেছেন। ভারতে এমনিতেই ওমেন পলিটিক্যাল লিডারের সংখ্যা খুবই কম, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একদমই অন্যরকম। বাংলার সমাজে একজন নারী মুখ্যমন্ত্রীর এভাবে উঠে আসা সত্যি নারীদের ইন্সপিরেশন। সে লক্ষ্মীর ভান্ডারের মতো স্কিমই হোক বা ওমেন সেফটি নিয়ে কথাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় ঢাল হয়ে দাঁড়ায়, এটা মানুষের বিশ্বাস। একজন মেল পলিটিক্যাল লিডার যেখানে সবার কাছে একজন অ্যাডমিনিস্ট্রেটর, সেখানে অ্যাজ আ চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার কাছে একজন প্রোটেক্টর প্লাস গার্জিয়ান। আর বাংলায় মহিলা ভোটাররা একটা হিউজ অ্যামাউন্টের রোল প্লে করে। আর যদি মেজরিটি অফ ওমেন একদিকে যায়, মমতা ব্যানার্জিকে সবাই ভোট দেয়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জেতাটা হয়তো বা অনিশ্চিত নয়। রাজনীতিতে ক্ষমতা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেশন, আর সেটা হলো বাংলার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে দল বাংলার সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পারবে, নবান্ন শেষ পর্যন্ত তারই হবে। এরকম আরো ইনফরমেটিভ কন্টেন্ট দেখতে চোখ রাখুন এসআর টক্সে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।